আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন গল্পের নতুন পর্ব নিয়ে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এটি একটি সত্য ঘটনা, একজনের জীবনে ঘটে যাওয়া ঘটনা। সে এক প্রেমের করুণ কাহিনী। প্রথমত গল্পটা শুনে আমি নিজে বিশ্বাস করতে পারিনি। এমনও ঘটে মানুষের জীবনে, তা সত্যি ভাবা যায় না। আমার মুখে না হয় শুনুন তার ভয়ানক প্রেমের কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক। অদ্ভুত এক প্রেমে পড়ে যায় গত বর্ষায়, যা এলোমেলো করে দেয় আমার বিশ্বাস অবিশ্বাসের দেয়াল। অন্যরকম এক সত্যের মুখোমুখি হই আমি। জীবনের অন্যতম সেই সত্য ঘটনাটি আপনাদের শোনাবো। এটাকে নিছক গল্প ভাববেন না, এই ঘটনা আমার জীবন ওলটপালট করে দিয়েছে। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আলো, সবাই আমাকে আলো বলেই ডাকে। ফ্যামিলিতে মা, বাবা আর আমরা 3 ভাই আছি। আমি সবার ছোট। বড় ভাইয়েরা বাবার বিজনেস দেখাশোনা করে। তারা দুজন বিয়ে করেছে। মা বাবা সবকিছু দায় দায়িত্ব ভাইয়া আর ভাবিদের উপর ছেড়ে দিয়ে রিটায়ার করেছে। আমি ইউনিভার্সিটিতে পড়ি। দেখতে হ্যান্ডসাম, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হবে। কলেজ, ইউনিভার্সিটিতে এমনকি স্কুল জীবনেও অনেক মেয়ের ক্রাশের কারণ ছিলাম আমি। আমার বন্ধুরা আমাকে দেখে বলতো, দোস্ত, এই জীবনে মনে হয় আমরা প্রেম করতে পারবো না। আমি বলতাম, কেন এমন করে বলছিস কেন? কি এমন সমস্যা হলো যে তোরা প্রেম করতে পারবি না? আমার বন্ধুরা বলতো, সারা কলেজের সমস্যা তো একটাই, সে হলো তুই। মেয়েদের চোখের ক্রাশের কারণ তো তুই। তোকে ছেড়ে আমাদের উপর ক্রাশ খেতে যাবে কেন? লেখাপড়ায় বলিস তুই সেরা, যে কোনো প্রতিযোগিতায় বলিস তুই সেরা, দেখতে ভেরি হ্যান্ডসাম, তোর মতো দ্বিতীয় আর কেউ নেই। আরও নানান রকমের কথা শুনতে হতো ওদের, কিন্তু আমি ছিলাম অন্যরকম। সহজে প্রেম ভালোবাসায় নিজেকে জড়াতে চাইতাম না, কারণ পড়াশোনা করে অনেক বড় হওয়ার ইচ্ছা আছে। তাই সহজে কোনো মেয়েকে পাত্তা দিতাম না। এভাবে ভালোই দিন যেতে থাকে আমার। একদিন কলেজের ক্যাম্পাসে বসে আছি, এমন সময় একটা মেয়ে নীল 3 পিস পরা প্রবেশ করলো ভার্সিটিতে। তার রূপের প্রশংসা নাই বা করলাম, কারণ তার প্রশংসা করার মতো কোনো লাভস আমার মুখ দিয়ে বের হচ্ছে না। দেখতে খুবই সুন্দরী। যে আমি বলেছি কোনো মেয়েকে পাত্তা দেব না, সে আমি ক্রাশ খেলাম মেয়েটার উপর। আমার বন্ধুরা সবাই লক্ষ্য করলো হয়তো আমার ব্যাপারটা। একজন আমার দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে বাইরের দিকে তাকায়। আমার মতো সেও প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর নিজেকে সম্বরণ করে আমাকে বলে, কি রে দোস্ত, মনে হচ্ছে তো তোর ব্রত ভেঙেছে। আমি ওর কথায় সম্বিত ফিরে পেয়ে বললাম, ব্রত ভেঙেছে কিনা জানি না, তবে ক্রাশ খাইছি আমি। অপর একজন বলে, তাহলে আরে কি? এতদিন লাইলিরা ঘুরতো মজনুর পিছে, আর এখন মজনু ঘুরবে লাইলির পিছে। যাই বলিস দোস্ত, এতদিনে তোর একটা সদ্গতি হলো। আমি একটু রাগের সাথে বললাম, আরে তোরা কি শুরু করে দিলি? ক্রাশ খাইছি মতলব এই না যে আমি ওর সাথে প্রেম করতে যাব। তবে ভালো লেগেছে মেয়েটাকে আমার, সেটা মিথ্যে বলতে পারবো না। আরেকজন উঠে বলে, ভালো লেগেছে যখন, তখন ভালোবাসতে আর দেরি কোথায়? দেখবি দোস্ত, তুই এবার প্রেমে পড়বি। এই নিয়ে 3 বন্ধুর মাঝে অনেক কথা হলো। সেদিন ক্লাস কমপ্লিট করে বাসায় চলে আসলাম। তবে মেয়েটার চেহারা বারবার চোখের উপর ভাসছে। মনে মনে ভাবলাম, কাল কলেজে গিয়ে সর্বপ্রথম ওর সাথে পরিচিত হব। এসব ভেবে কোনোরকম রাত পার করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে গেলাম। আজ আমি একটু জলদি ভার্সিটিতে এসেছি, কারণ বন্ধুরা আসার আগে ওর সাথে কথা বলতে হবে। তা না হলে যদি দেখে, সারা দিন প্যারা দেবে। ভাগ্য ভালো ছিল, আমার বন্ধুরা কেউ আসেনি, আর মেয়েটা ক্যাম্পাসে বসেছিল। আমি এগিয়ে গেলাম ওর কাছে। তারপর লম্বা করে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মেয়েটা ডায়েরিতে কিছু লিখছিল, আমার উপস্থিতি টের পাইনি। আমি সালাম দেওয়াতে ডায়েরি বন্ধ করে আমার দিকে তাকিয়ে ওয়ালাইকুম সালাম বলে। আমি বললাম, কেমন আছেন? মেয়েটি বলে, জি ভালো, আপনি? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু মনে না করলে আপনার নামটা কি জানতে পারি? মেয়েটা কোনো সংকোচ না করে বলে, লাইলা আক্তার। ওর নামটা শুনে একটু অবাকই হলাম। কাল তো আমার বন্ধুরা এই নাম বলে আমাকে প্যারা দিচ্ছিল, ওদের নামের সাথে একদম মিলে গেল, লাইলা। আমি চুপ করে ভাবছি দেখে মেয়েটি বলে, এই যে মিস্টার, কি এত ভাবছেন? আমি বললাম, কিছু না। মেয়েটি বলে, আপনার নাম? আমি বললাম, আলো। আপনি কি এই ভার্সিটিতে নতুন? লাইলা বলে, জি। আমার হাতে একটু কাজ আছে, আমি তাহলে আসি। এই বলে লাইলা চলে গেল। মেয়েটার সাথে কথা বলে বুঝলাম একটু অহংকারী, তবে আমার ভালো লেগেছে। তাই আমি প্রায় ওর সাথে যেচে কথা বলতে যেতাম, কিন্তু মেয়েটা বিরক্ত হতো। এর জন্য আমি আমার বন্ধুদের কাছে হাসির পাত্র হয়ে গেলাম। এভাবে আরও কয়েক মাস কেটে গেল, কিন্তু লাইলা আমাকে পাত্তা দেয়নি। আমিও হাল না ছেড়ে পিছনে পড়ে আছি। কাল থেকে ইউনিভার্সিটি বন্ধ। মনে মনে ভাবলাম নানার বাড়ি যাব। তাই সবকিছু রেডি করে নানার বাড়িতে যাচ্ছিলাম ঢাকা থেকে। প্রায় 5-6 বছর পর যাচ্ছি। মা বাবা ব্যস্ত, ওনারা যেতে পারবে না। তাই ইউনিভার্সিটি থেকে ছুটি পেয়ে আমি একাই পথ দিলাম। সারপ্রাইজ দেওয়ার জন্য নানার বাড়িতে ফোন না করেই বের হলাম। ট্রেনে বসে বসে এসব ভাবছি। বিকেলের দিকে টিকিট কেটে ট্রেনে বসেছি। রাত 11টা স্টেশনে নামলাম। অজ পাড়াগাঁয়ে স্টেশন। একটা কাক পক্ষীও নেই। দূরে শুধু একটা অচেনা পাখির চিকচিক ডাক শুনে হকচকিত হয়ে উঠলাম। আরও আগে নামার কথা, কিন্তু পথে ট্রেনের যান্ত্রিক সমস্যা হওয়ায় 2 ঘন্টা দেরি হয়ে গেল। স্টেশন থেকে নানার বাড়ি মাইল 5-এর পথ। রিকশায় যেতে হয়, কিন্তু এত রাতে গ্রামে রিকশাওয়ালাদের একঘুম হয়ে গেছে। এই স্টেশনে আমার সাথে আরও একজন লোক নেমেছে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় লম্বা টুপি। একা একা যেতে ভয় লাগছে। ভাবলাম লোকটার সাথে গিয়ে পরিচিত হই।
আমি বললাম, আসসালামু আলাইকুম চাচা, আমার নাম আলো, হাবিবুল্লাহ চেয়ারম্যানের নাতি, ঢাকা থেকে আসছি আমি। লোকটা কিছু বলল না, অদ্ভুতভাবে চেয়ে থাকলো। আমি বললাম, চাচা আপনি কোন দিকে যাবেন, চলুন একসাথে যাই। লোকটা হাতের ইশারা করে উত্তর দিকের রাস্তাটা দেখালো। আমি যাব পশ্চিম পাশের রাস্তা দিয়ে। লোকটা মনে হয় বোবা, কিংবা তার কথা বলতে ইচ্ছে করছে না। বোবা হওয়ার সম্ভাবনা কম, বোবারা সাধারণত কানে শোনে না, ইনি শোনেন। যাই হোক, আমি হতাশ হয়ে একা একাই হাঁটা ধরলাম। সবকিছু আগের মতোই আছে। 6 বছর পরে এসেও দেখছি কিছু বদলায়নি। আমি আমার নানার বাড়ির রাস্তা সম্পূর্ণ চিনি, তাই যেতে কোনো সমস্যা হবে না। অমাবস্যা রাত, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আমি প্রচণ্ড ভীতু। রাতে গ্রামের রাস্তায় একা একা হাঁটা আমার কাছে পুলসিরাত পার হওয়ার চেয়েও দুঃসাধ্য। গা ছমছম করে ভয়ের একটা শীতল অনুভব বয়ে গেল আমার ভেতর দিয়ে। এত দূর হেঁটে হেঁটে যাব কি করে, ভেবে ঘেমে গেলাম। ভাবলাম নানার বাড়িতে ফোন করি, যেন কেউ এসে আমাকে নিয়ে যায়। মোবাইলটা বের করে দেখি নেটওয়ার্ক নেই। অগত্যা মোবাইলে টর্চ জেলে আয়তুল কুরসি পরে বুকে 3বার ফু দিয়ে হাঁটা ধরলাম। কিছুক্ষণ হাঁটার পর মনে হলো আমার পিছন পিছন কেউ একজন আসছে। এটা একটা চিরাচরিত সমস্যা, সব রহস্য গল্পেই এই লাইনটা থাকে, পিছন পিছন কেউ একজন আসে। এমনকি রহস্য পত্রিকায় অনেক রহস্য গল্পতেই এই লাইনটা পড়েছি আর হেসে খুন হয়েছি। মনে মনে ভেবেছি লেখকেরা বুঝে আর কোনো লাইন পায় না, কিন্তু বাস্তবেও যে এরকম একটা অভিজ্ঞতা হতে পারে তা আজ বুঝলাম। ভয়ে আমার গলা শুকিয়ে এলো। এসব ক্ষেত্রে নিয়ম হচ্ছে পিছন ফিরে তাকানো যাবে না। পেছনে ভূত থাক আর পেতনি থাক, কোনো আগ্রহ দেখানো যাবে না, সোজা হেঁটে চলে যেতে হবে। কিন্তু আমার যে এখন ঝেড়ে একটা দৌড় দিতে ইচ্ছে হচ্ছে, কি করব বুঝতেছি না। একবার মনে হলো সাদা পাঞ্জাবি পরা লোকটা নাকি হয়তো আমাকে ভীত ভেবে ভয় দেখাচ্ছে। পেছনের লোকটার হাঁটার আওয়াজ বেড়েছে। আমি আর থাকতে না পেরে পিছন ফিরে তাকালাম। দেখি কেউ নেই, কিন্তু আওয়াজটা অবিকল আছে। মনে হচ্ছে দপ দপ করে পা ফেলে কেউ এগিয়ে আসছে। হঠাৎ করে হালকা মিষ্টি একটা গন্ধ এসে লাগলো আমার নাকে। মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়ার গন্ধ। আমার মাথা চক্কর দিয়ে উঠল। মনে হলো ঘুরে পড়ে যাব। আমার ভয় এখন চরম অবস্থায়। বুকের মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। হার্টবিট হাঁপসের মতো উঠানামা করছে। আমি উল্টোর দিকে ফিরে একটা দৌড় দিলাম। বারবার নিজেকে গালি দিচ্ছি কেন যে ফোন করে এলাম না। পেছনের অদৃশ্য মানবটার দৌড়ের আওয়াজ স্পষ্ট কানে আসছে। ধীরে ধীরে তা কাছে চলে আসছে। এভাবে আমি মাইল খানিক চলে এসেছি, আরও বেশিও হতে পারে। আমার কোনো হুঁশ নেই। প্রাণপণ দৌড়চ্ছি, কোনো মতেই ধরা দেওয়া যাবে না। এটা আমার জীবন মরণ খেলা। তবে কাদের ব্যাগ নিয়ে বেশিক্ষণ দৌড়াতে পারলাম না। ক্লান্ত অবসন্ন হয়ে উঠল শরীর, নুয়ে পড়েছি আমি। এ যাত্রায় আমি মনে হয় শেষ। মৃত্যুর ভয় আমাকে গ্রাস করে নিল। আমি যেন অচেতন্য হয়ে যাচ্ছি, চলে যাচ্ছে জীবনের শেষ প্রান্তে। মৃত্যুর শিহরণে মিষ্টি গন্ধটা নাকের কাছে চলে এসেছে। কলিজাটা মোচড় দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য মা বাবার ছবিটা ভেসে উঠল মনের আয়নায়। ইউনিভার্সিটির লাইলার কথা মনে হলো। মনে মনে বললাম, বিদায় লাইলা, আর তোমার পিছে পিছে ঘুরে বিরক্ত করব না, বিদায়। আমার ঘাড়ে স্পষ্ট ছোঁয়া অনুভব করলাম, ঠান্ডা শীতল কিছু একটার। ঘাড়ে হাত দিয়ে দেখি পানি, বৃষ্টি নামছে। কিছুটা প্রাণ ফিরে পেলাম। ভিজে যাচ্ছি আমি। পাশে একটা বাড়ি থেকে নারী কণ্ঠে খিলখিল হাসির আওয়াজ শুনলাম। অত শত না ভেবে দৌড়ে রাস্তার পাশে থাকা বাড়িতে আশ্রয় নিতে ছুটলাম। দূর থেকে বাড়ির ভেতর আলো জ্বলছে দেখতে পেলাম। বাড়ির ভেতরে প্রবেশ করে অনেকক্ষণ ধরে নক করলাম দরজায়। কেউ দরজা খুলল না। এত রাতে কেউ দরজা খোলার কথাও না। গ্রামের বাড়ি, কিন্তু একটু আগেও তো হাসির আওয়াজ শুনলাম, আলোও দেখতে পেলাম দূর থেকে। তাহলে এত তাড়াতাড়ি ঘুমাই কি করে? আবার মনে মনে ভাবলাম, গ্রাম অঞ্চল, নিশ্চয়ই চোর ডাকাতের ভয় আছে। আমাকে হয়তো চোর ডাকাত ভেবে ভয়ে দরজা খুলছে না। হতাশ হয়ে বাড়ির দরজায় বসে পড়লাম। ঘর থেকে একটু দূরে একটা কবর দেখতে পেলাম। উত্তেজনায় আমার সব ভয় মুহূর্তে উবে গেল। অন্য সময় হলে কবর দেখলে অজ্ঞান হয়ে যেতাম। কবরকে খুব ভয় পাই আমি, কিন্তু আজ কেন ভয় করছে না, কেন জানি না। হঠাৎ করে দরজাটা খুলে গেল। আমি উঠে দাঁড়ালাম। দেখি এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন অন্ধকারে, পরনে সাদা শাড়ি বলে মনে হলো। আমি সালাম দিয়ে আমার নানার বাড়ির নাম বললাম। বৃদ্ধা বলেন, ও চিনেছি, তুমি হাবিবুল্লাহ চেয়ারম্যানের নাতিন। আমার নানাকে সবাই চেনে, বিখ্যাত লোক এলাকার। আমি বললাম, আমি ঢাকা থেকে আসছি, ভিজে যাচ্ছি বলে একটু আশ্রয় নিয়েছি, বৃষ্টি থামলেই চলে যাব। বৃদ্ধা আমাকে ভিতরে নিয়ে বসালেন, তারপর গামছা এনে দিলেন মাথার পানি মোছার জন্য। আমি একটু অবাকই হলাম। ঘরময় অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমার মতো অপরিচিতকে ঘরে এনে বসালেন, অথচ আলো জ্বালছে না। আবার অন্ধকারে গামছাও এনে দিলেন, কিন্তু কিভাবে? আবার মনে মনে বলে উঠলাম, ধুর, কি থেকে কি ভাবছি, এমনটা তো হতেই পারে। ওনার ঘরে কি কোথায় আছে না আছে উনি তো খুব ভালো করেই জানবে। আমি বললাম, দাদি, ঘর অন্ধকার কেন, হারিকেন নেই? বৃদ্ধা বলেন, আছে তো, দাঁড়াও দিচ্ছি, কিছুক্ষণ আগে নিভিয়েছি। আমরা শুয়ে পড়েছিলাম তো তাই। তুমি বসো, আমি হারিকেন পাঠাচ্ছি। তুমি এসেছো ভালোই হলো। নামাজ না পড়ে শুয়ে গিয়েছিলাম, নামাজটা পড়ে নেই। এই কথা বলে ভিতরে চলে গেলেন বৃদ্ধা। কিন্তু বৃদ্ধা আমাকে বাবা বলছেন কেন? আমি তো ওনাকে দাদি ডাকলাম। ওনার কি ছেলে টেলে নেই?
যাক, বাদ দিলাম। মনে হয় বিদ্যা একা থাকে না, তার সাথে নিশ্চয়ই আরও কেউ আছে। এসব ভাবছি মনে মনে। এমন সময় হারিকেন আর খাবার নিয়ে এলো এক অপরূপা সুন্দরী মেয়ে। হালকা আলোয় অসাধারণ লাগছে ওকে। জীবনে এত রূপবতী মেয়ে দেখিনি। ঢিলে ঢালা জামা পরেছে মেয়েটি। এর পরেও তার প্রস্ফুটিত যৌবন ঠেলে বের হয়ে আসতে চাইছে। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। মেয়েটি বলে, ড্যাব ড্যাব করে চেয়ে আছেন কেন? ওর কথায় আমার কোনো সম্বিত ফিরল না। আমি লাজ লজ্জা ফেলে ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। মেয়েটি হেসে বলে, আমি আনুষ্কা, উনি আমার দাদি। নামাজ পড়ছেন তো, তাই আমি খাবার নিয়ে এলাম। আপনি ঢাকা থেকে আসছেন, নিশ্চয়ই না খেয়ে আছেন। আপনি নিঃসংকোচে খেয়ে নিন। আপনার নানাদের বাড়ি আমি চিনি, অনেক দূর আপনার নানার বাড়ি। আমি এখানে স্থানীয় কলেজে পড়ি। আমার মা নেই। যেই কবরটা দেখে ভয় পেয়েছেন, ওটা আমার মায়ের। আমার জন্মের সময় মারা যান। বাবা ঢাকায় ছোট্ট একটা চাকরি করেন, নইলে আমাদেরকে নিয়ে যেতেন ওখানে। আমি শুধু বকবক করে যাচ্ছি, আপনি খান। আমি সম্বিত ফিরে পেয়ে বললাম, না না, কি যে বলেন। আপনার কথা শুনতে অনেক ভালো লাগছে, আপনি বলুন। ভেতরে ভেতরে আমি অবাক হয়ে গেলাম। মেয়েটা হড়বড় করে এত কথা বলছে কেন? একজন অপরিচিত ছেলেকে না জেনে না বুঝে নিজের ব্যক্তিগত কথা বলে দিল। তাছাড়া আমি ভয় পেয়েছি, তাও বুঝলো কিভাবে? ভাবলাম, চালাক মেয়ে, মুখ দেখে সব বুঝে নেয়। গ্রামে সাধারণত এত মিশুকে মেয়ে দেখা যায় না। ওই মেয়েটা কোন কালারের জামা পরেছে বলাই হয়নি, আকাশি নীল। অদ্ভুত লাগছে, মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে এসেছে। মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেল। খাবারের পর আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। দেখি তুমুল বৃষ্টি বাহিরে, থামার কোনো লক্ষণই নেই। বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি, মেয়েটা আমার মনের সবটা জায়গা জুড়ে বিরাজ করছে। এক দেখাতেই এতটা আপন মনে হচ্ছে ওকে। মনে হচ্ছে জগৎ সংসার সবকিছু ছেড়ে ওর কাছে থেকে যাই, ওর পাশে বসে শুধু ওকে দেখে যাই। এদিকে আমার ভার্সিটির লাইলা, মা বাবা, নিজের ফ্যামিলি, কারোর কথাই মনে আসছে না তখন। শুধু মেয়েটাকে নিয়ে ভাবছি। এমন সময় মেয়েটা আমার পাশে এসে দাঁড়ালো। তারপর বাহিরের দিকে তাকিয়ে বলে, আল্লাহ কি সুন্দর বৃষ্টি। উফ, আমার না ভিজতে ইচ্ছে করছে, কিন্তু ভিজলেই তো ঠান্ডা লেগে যাবে, তাছাড়া দাদিও বকবে। আমি মেয়েটার কথা শুনে অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে ভাবছি, মেয়েটা অনেক সহজ সরল, মনের কথা গোপন রাখে না। এরকম সরল মেয়ে আমি আগে দেখিনি। অপরিচিত মানুষের সাথে এমন ফ্রিভাবে কথা বলছে, যেন অনেক দিনের চেনা জানা। এমন সময় বৃদ্ধা এসে বলেন, বাবা, বৃষ্টি মনে হয় আজ থামবে না। তুমি ওই পাশের রুমটাতে গিয়ে শুয়ে পড়ো, ওইটা আমার ছেলের রুম, ও ঢাকা থেকে আসলে থাকে। আমি বললাম, না না, আমি এক্ষুনি চলে যাব, বৃষ্টি কমে যাবে। বৃদ্ধা বলেন, এখন যাবে কিভাবে? সকালে চলে যেও, বৃষ্টি কমবে না। আষাঢ়ে বৃষ্টি এত সহজে কমে না। যাও শুয়ে পড়ো বাবা। আমি ওপরে ওপরে না না করলেও ভেতরে ভেতরে থাকার জন্য রাজি, কারণ এই সহজ সরল মেয়েটাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। তাছাড়া সারা রাত বৃষ্টি হবে, হয়তো মেয়েটার সাথে ভেজার একটা চান্স পেয়ে যেতে পারি। এসব কথা ভাবতে ভাবতে পাশের রুমটাতে প্রবেশ করি। অন্ধকার একটি ঘরে আমাকে ঘুমোতে দেওয়া হলো। সামান্য ভয় পেলাম। বিছানায় শুতে যাব, দেখে আমার বিছানায় কে যেন ঘুমিয়ে আছে। ভয়ে আমার গা শিউরে উঠল। ভয়ে ভয়ে হাত দিয়ে দেখি একটা কোলবালিশ। পাশের ঘর থেকে আনুষ্কার খিলখিলিয়ে হাসি শোনা গেল। নিজের বোকামিতে লজ্জা পেয়ে শুয়ে পড়লাম, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মেয়েটা বুঝলো কিভাবে আমি যে কোলবালিশ দেখে ভয় পেয়েছি? সে তো এই রুমে নেই, তাহলে হাসলো কেন? জানি না বাবা। রাত মনে হয় 3টার মতো বাজে। শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। এখানে আসার পর ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলাম। সকালে নানার বাড়ি গেলে তারা অনেক কথা জানতে চাইবে। তাছাড়া গ্রামের একটা বাড়িতে এভাবে অপরিচিত একটা ছেলেকে থাকতে দেওয়াও অস্বাভাবিক। যাই হোক, নিজের এরকম নেগেটিভ ধারণার জন্য নিজেকে বকা দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আচমকা আমার গায়ের উপর একটা শীতল হাতের ছোঁয়া পেয়ে আতকে উঠলাম ভয়ে। বুক ধুক ধুক করে উঠল। দেখে আনুষ্কা আমার কানে কানে এসে ফিসফিসিয়ে বলে, ভয় পেয়েছেন? চেঁচাবেন না, দাদি জেগে যাবে, চলেন বৃষ্টিতে ভিজি। আমি অবাক হওয়ার ভান করে বললাম, এত রাতে? কিন্তু মনে মনে যা ভেবেছিলাম তা ঘটে যাওয়ায় খুশি হয়ে গেলাম। ভয়ে ভয়ে থাকলাম ও আবার চলে যায় নাকি। ও বলে, ভিজার জন্য আবার দিন রাত কি, আর রাতে ভিজতেই তো মজা। আমি বললাম, তুমি কি প্রায় রাতেই ভিজো নাকি? ও বলে, আরে না, একবার ভিজে অনেক ঠান্ডা লেগেছিল। আচ্ছা চলেন যাই। আমি আর আপত্তি করলাম না। আনুষ্কার পিছে পিছে চুপি চুপি বাইরে এসে দেখি ব্যাপক বৃষ্টি। আনুষ্কা খুশি হয়ে গেল। আমাকে বলে, আমার হাত ধরুন, প্লিজ, সংকোচ করবেন না। আমি তো বিস্ময়ে অবাক, এই মেয়েটা কি বলছে? আনুষ্কা আবার বলল, আরে কি এত ভাবছেন, ধরুন আমার হাত। আমি আর সংকোচ করলাম না। সে যখন নিজের ইচ্ছায় বলছে হাত ধরতে, তাহলে আমি ছেলে হয়ে কেন সংকোচ করব? দুজন দুজনের হাত ধরে বৃষ্টির মাঝে ঘুরে ঘুরে ভিজে চলেছি। গ্রাম অঞ্চলের মাটি খুব পিছলে হয়, বৃষ্টি হলে সেটা অনুভব করা যায়। এখনও তাই হয়েছে। সেজন্য আমি আর আনুষ্কা স্লিপ খেয়ে মাঝে মাঝে দুজনের কাছাকাছি চলে আসি। দৃশ্যটা বেশ উপভোগ করার যোগ্য। আমি তো এমনটাই চেয়েছিলাম, কিন্তু সেটা কিভাবে সত্যি হয়ে গেল? মেয়েটা কি মানুষের মন পড়তে পারে? কে জানি বাবা, কিছু মাথায় আসছে না। এমন সময় আনুষ্কা আমার হাত শক্ত করে ধরে বলে, আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আমি মনে মনে বললাম, আমার মনের কথাই ও বলে ফেলল।
আমরা হাত ধরে ভিজতে লাগলাম। ঝুম বৃষ্টি নেমেছে, দূরে একটা দুটা বাজও পড়ছে। বৃষ্টির তোরে আনুষ্কার ভেজা চুল আমার মুখে এসে বাড়ি খাচ্ছে। তার ছোঁয়ায় আমার সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে যাচ্ছে। আনুষ্কার পাতলা জামা ভিজে গায়ের সাথে লেপটে গেছে। ইচ্ছে করলো ছুঁয়ে দেই একবার। আমি বললাম, আনুষ্কা তুমি অনেক ভালো, খুব সরল সোজা। এই বলে হ্যাঁচকা টানে আমি আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। আনুষ্কা তাল সামালতে না পেরে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। বৃষ্টির রাতে দুজনের শরীর ভিজে একাকার। আনুষ্কা নিজেকে ছাড়িয়ে না নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। অদ্ভুত একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার পুরো শরীরে। হঠাৎ সে আমাকে ছেড়ে দিল। আমি নিজের ভুলটা বুঝতে পেরে মাথা নিচু করে বললাম, সরি। আমার দিকে তাকিয়ে আনুষ্কা একটা মায়াবী হাসি দিল। তার হাসিতে যেন মুক্ত ঝরছে। আমি আরও অপলকভাবে তাকিয়ে আছি ওর দিকে। একটু পর বৃষ্টি থেমে গেল। আনুষ্কা বলে, তুমি এখন চলে যাও। হালকা অন্ধকার, ভয় পাবে না তো? আমি বললাম, না না, ভয় পাবো না। আনুষ্কা বলে, চলে যেতে বলায় অবাক হয়েছ? এখন না গেলে সকালে গ্রামের মানুষ দেখলে খারাপ কথা রটাবে। আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে যাই। তুমি দাদিকে বুঝিয়ে বলো। আর আমি আবার আসবো। আনুষ্কা বলে, রাতে এসো, দিনে এসো না, তাহলে কেউ দেখবে না। ওর প্রস্তাবটা ভালো লাগলো। আমি বললাম, ঠিক আছে, আমি যাই তাহলে। আনুষ্কা বলে, ঠিক আছে, আবার এসো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আমি একটু মুচকি হেসে বললাম, অবশ্যই আসবো। এই বলে বিদায় নিয়ে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখনও অন্ধকার। আনুষ্কাকে নিয়ে এটা সেটা ভাবতে ভাবতে ভোরের দিকে গিয়ে নানার বাড়ি পৌঁছলাম। হালকা অন্ধকার তখনও আছে। ফজরের আজান দিয়ে দিয়েছে। যত সম্ভব নানা ভাই আর মামারা সবাই মিলে নামাজ পড়তে গেছে মসজিদে। তার জন্য হয়তো বড় গেট খোলা। তা না হলে এত ভোর ভোর গেট খোলা থাকতো না। গেট খোলা দেখে কাউকে ডাকার প্রয়োজন মনে করলাম না। আমি ভেতরে প্রবেশ করলাম। গ্রাম অঞ্চলে ভোরের দিকে সবাই উঠে যায়। তাই বাড়িতে প্রবেশ করার সাথে সাথে কাজের লোকগুলো আমাকে দেখে অবাক হয়ে যায়। সবাইকে চেঁচিয়ে ডাকতে শুরু করে। ওদের চেঁচামেচিতে বাড়ি শুদ্ধ সবাই এক জায়গায় জড়ো হয়। এত ভোরে আমাকে দেখে সবাই অবাক হলো। সবাই জিজ্ঞাসা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আনুষ্কাদের বাড়ির ব্যাপারটা পুরো চেপে গিয়ে বললাম, রাতের গাড়িতে এসেছি, তাই ভোরে পৌঁছালাম। আমার কথা যেন কারোরই বিশ্বাস হচ্ছে না। তাই সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। আমি মুচকি এসে বললাম, তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে আগে থেকে ফোন করিনি। তা বলো, কেমন দিলাম সারপ্রাইজ সবাইকে? সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সারা রাত জার্নিং করার ফলে হয়তো আমি ক্লান্ত। কিন্তু কাল রাতে আমার সাথে কি ঘটেছে, কোথায় ছিলাম, সেটা আমি কাউকে বললাম না। এদিকে আমার মামাতো বোন রিয়া আমাকে দেখে খুব খুশি হলো। সামান্য সন্দেহের চোখে তাকালো মনে হচ্ছে। নাকি আমার মনের ভুল, কে জানে। চোরের মনে পুলিশ পুলিশ। ও মনে হয় আমাকে একটু একটু পছন্দ করে, কিন্তু মুখ ফুটে বলেনি কখনো। আমাকে দেখে ও খুশিতে আত্মহারা হয়ে যায়। এবার ও ওর মনের কথা আমাকে বলবে, সে আশায় বসে আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ঘুমিয়ে কাটালাম। তাই মেয়েটা ভালো করে সুযোগ পেয়ে ওঠেনি আমার সাথে কথা বলার। দুপুরে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি এলাহি কারবার। টেবিলে নানান রকমের সুস্বাদু খাবার আয়োজন করা হয়েছে শুধু আমার জন্য। আমি তো দেখে অবাক। চেয়ারে বসতে বসতে বললাম, নানা ভাই, এত কিছুর আয়োজন কেন করেছো? নানা ভাইয়ের বদলে বড় মামি বলে, তা আর কি আয়োজন করলাম বাবা, কত বছর পরে এলি, তাই এই সামান্য আয়োজন। আমি বললাম, মামি, এটাকে সামান্য আয়োজন বলে না। কি নেই টেবিলের উপর বলো তো? এগুলোর নাম বলতে বলতে সারাদিন পেরিয়ে যাবে। আমার নানা ভাই বলে, তোকে আর কষ্ট করে নাম হিসাব করতে হবে না, তার চেয়ে বরং খাওয়া শুরু কর। আমি আর কথা বললাম না, খেতে শুরু করলাম। আমার পাশের চেয়ারে রিয়া বসেছে। সে খাচ্ছে আর আমাকে দেখছে। আমি ব্যাপারটা লক্ষ্য করলাম, কিন্তু কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বসলাম। তখন রিয়া আসে আমার রুমে। আমি তখন চোখ বন্ধ করে আনুষ্কার কথা ভাবছি। রিয়া আমার রুমে কখন প্রবেশ করলো বুঝতেই পারিনি। সে খাটের উপর আমার পাশে বসে, তারপর আমার হাতের উপর হাত রাখে। হঠাৎ কারোর ছোঁয়া পেয়ে চোখ খুলে দেখি রিয়া বসে আছে আমার পাশে, তাও আবার আমার হাত ধরে। ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিলাম। আমি উঠে হেলান দিয়ে বসে বললাম, কি ব্যাপার, তুই কখন এলি? টেরই পেলাম না। রিয়া একটু অভিমান করে বলে, টের পাবে কি করে? আমার কথা কি তোমার মনে আছে? আমার কথা যদি মনে থাকতো তাহলে নিশ্চয়ই অনুমান করতে পারতে তোমার রুমে কে এসেছে। আচ্ছা, চোখ বন্ধ করে কি এমন ভাবছিলে বলো তো, যে আমি আসলাম অথচ বুঝতে পারলে না? আমি চাচ্ছিলাম না আনুষ্কার কথা কাউকে জানাতে, তাই আমি কথা ঘুরিয়ে বললাম, আরে তেমন কিছু না, এমনি চোখ বন্ধ করে শুয়ে আছে। তারপর আমরা দুজন অনেকক্ষণ গল্প করলাম, কিন্তু তার মাঝেও আমি বারবার ঘড়ি দেখছি। আর কখন রাত হবে সে অপেক্ষা করছি, কারণ রাত নামলেই আমি আনুষ্কার সাথে দেখা করতে যাব। সে বলেছে রাতে যাওয়ার জন্য। আমি যে ওর জন্য ব্যাকুল হয়ে আছি। আজ আমি ওকে আমার মনের কথা জানাবো। এসব ভাবতে ভাবতে একসময় রাত হয়ে গেল। রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ল। গ্রাম অঞ্চলের লোকজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাতে আমার সুবিধাই হলো। আমি 10:30টার দিকে আমার মামাতো ভাইয়ের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। যে ছেলেটা ভূতে ভয় পায়, আজ সে রাতের অন্ধকারে একাই সাইকেল চালিয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এক সময় আমি আনুষ্কার বাড়ির সামনে চলে এলাম। ঘরের ভেতর যত সম্ভব হারিকেন জ্বলছে। কি আশ্চর্য, আমি বাড়ির ভেতর প্রবেশ করার সাথে সাথে হারিকেন নিভে গেল। আমি বাহিরে দাঁড়িয়ে রইলাম, চিন্তা করছি কি করব। আনুষ্কাকে ডাকবো
এসব ভাবছি, হঠাৎ আনুশকা কোত্থেকে এসে যা করলো তার জন্য আমি সত্যি প্রস্তুত ছিলাম না। এমন আচরণ এর আগে আমার সাথে কেউ করেনি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।